আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক একটি বক্তব্যে সারা দেশে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে যে আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারের দিকে তাকিয়েছিল এবং নির্বাচন সংক্রান্ত বিষয়ে তাদের যে আশঙ্কা ছিল বা ভয় ছিল বা আতঙ্ক ছিল, সেই আতঙ্ক ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যের ফলে বা সাম্প্রতিক কথার ফলে একেবারে বহু গুণে বেড়ে গিয়েছে। নাম্বার 1। নাম্বার 2 হলো যে নির্বাচন নিয়ে জনমনে যে আশা ছিল যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যারা যে নামই ডাকেন না কেন, ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ঘোষণা দিবেন, একটা ডেফিনিট অ্যান্ড পয়েন্টিভ যে সময়, এটি তিনি নির্ধারণ করবেন যে আমরা আসলে এতদিন থাকতে চাই। তো রাজনৈতিক দলগুলো মূলত যৌক্তিকভাবে তারা 1 বছর সময় বা 1.5 বছর সময় দেওয়ার জন্য মানসিকভাবে তারা প্রস্তুত ছিল এবং সেনাপ্রধান তার বক্তব্যে যে 18 মাস সময়ের কথা বলেছিলেন যে এর মধ্যে নির্বাচন হওয়া উচিত। তো ওর মধ্যে মূলত রাজনৈতিক দলগুলো একটা আশার বাণী তারা দেখেছিল, যদিও বিএনপির মতো রাজনৈতিক দলের জন্য 18 মাস একটা মহাপরীক্ষা। এর কারণ হলো বিএনপি বিশাল দল, প্রায় ক্ষমতা থেকে সে 2006 থেকে আজ অবধি ক্ষমতার বাইরে। এ দলের এই দীর্ঘ 20 বছরে অনেক নতুন কর্মী এসেছে, তারপরে নতুন প্রজন্ম এসেছে, অনেক মানুষ মারা গিয়েছেন। এর ফলে কি হলো যে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে এই সংগঠনের বিস্তৃতি কিভাবে ঘটেছে, বিএনপির কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ তাদের আসলে বাস্তব অভিজ্ঞতা নেই। কেন নেই? এর কারণ হলো যে এই দলটিকে সেই 2009 থেকে আজ অবধি মূলত শেখ হাসিনার রেজিম ভালো একটা পাবলিক মিটিং পর্যন্ত ঠিকমতো করতে দেয়নি, কোনো সাংগঠনিক জেলা সফর করতে দেয়নি, কোনো কমিটি করতে দেয়নি। এবং শেষের দিকে তো এমন অবস্থা হলো যে ছাত্রদল, যুবদল বা বিএনপির যে কোনো একটা মিছিল, এমনকি মহিলা দলের একটা ক্ষুদ্র মিছিল, 10-12 জন লোক নিয়ে যদি একটা মিছিল দেওয়া হতো, সেখানে পুলিশ রীতিমতো ব্রাশ ফায়ার করে দিত। এবং রুহুল কবির রিজভী সাহেবের মতো মানুষ 4-5 জন মহিলা নিয়ে তিনি এই যখন একটা মিছিল করার চেষ্টা করতেন, কখনো তিনি পল্টন অফিসের সামনে করার চেষ্টা করতেন, কখনো তিনি এখান থেকে লুকিয়ে গিয়ে সেই মিরপুরে একটা ঝটিকা মিছিল করে কোনো মতো একটা ছবি তুলে সেই ছবিটা ফেসবুকে দিয়ে তারপরে আবার উধাও হয়ে যেতেন। তো এই কর্মকাণ্ডটুকুও পুলিশ বরদাস্ত করতো না। তারা এই জন্য মাঝে মধ্যে বিএনপির অফিসে রেড দিত। এই রেড দেওয়ার ফলে কি হলো যে বিএনপি কাগজে আছে, কলমে আছে, মানুষের হৃদয়ে আছে, মনে আছে, মননে আছে, কিন্তু এটার যেটা স্ট্রাকচার, এটা যে নাট বল্টু, এগুলো সব ঢিল হয়ে গেছে। এটার যে ভিত্তিগুলো, এটা সব নড়বড় হয়ে গেছে। এবং এই অবস্থাতে যখন শেখ হাসিনার পতন হলো, যেহেতু এই দলটি সবচেয়ে জনপ্রিয়, এই দলের কর্মীর সংখ্যা বেশি, তারা কিন্তু পথে ঘাটে মাঠে ছড়িয়ে পড়েছে। দলের ভালো আছে, মন্দ আছে, খারাপ দিক আছে, কিন্তু এই যে দলের নেতাকর্মীদেরকে যে নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় নেতৃত্ব, অর্থাৎ উপজেলাকে জেলা নেতৃত্ব, জেলা নেতৃত্বকে সেই বলা হয় বিভাগীয় নেতৃত্ব, বিভাগীয় নেতৃত্বকে কেন্দ্রীয় নেতৃত্ব, এই যে চেইন অফ কমান্ড, এইটা নিয়ন্ত্রণ করার জন্য যে পরিবেশ পরিস্থিতি দরকার, সেটা এখন বিএনপির নাই। যে যেখান থেকে পারছে সভা করছে, সেমিনার করছে, মিছিল করছে, মিটিং করছে, চাঁদাবাজি করছে, গুন্ডামি করছে, মানে যার যেটা প্রয়োজন এবং যার যেটা অভ্যাস সে অনুযায়ী করে যাচ্ছে। তো এই বিষয়গুলো বিএনপি তখনই নিয়ন্ত্রণ করতে পারবে যখন রাষ্ট্র ক্ষমতা তার অধীন থাকবে, অথবা সমাজের সত্যিকার অর্থে ন্যায় বিচার থাকবে। যেমন ধরুন, এখন যদি পুলিশ অ্যাক্টিভ থাকতো, তাহলে বিএনপির নেতাকর্মীরা যে দখল কাজ করছে, চাঁদাবাজি করছে, নিজেরাই যারা মারামারি করছে বা অবৈধ মামলা দিচ্ছে, মানে যে সকল অভিযোগ বিএনপিকে এখন একেবারে সর্বনাশ করে ছেড়েছে, এর একটাও কিন্তু ঘটতো না যদি প্রশাসন থাকতো। আর যদি ক্ষমতায় বিএনপি থাকতো, তাহলে তো এগুলো প্রশ্নই আসে না। তো এজন্য বিএনপির অস্তিত্বের মানে রক্ষার কারণে বা অস্তিত্ব রক্ষার স্বার্থে বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে, বিএনপি দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
প্রত্যাবর্তন, পুলিশের প্রত্যাবর্তন চাচ্ছে, বিএনপি দ্রুত পরিস্থিতির উন্নতি চাচ্ছে, এরকম অনেক কিছু। কিন্তু সেখানে 18 মাস তো দূরের কথা, বিএনপির জন্য আসলে 3 মাস, এখন থেকে যদি 3 মাস পরে নির্বাচন হয় এবং এখন যে অবস্থা চলছে, 3 মাস পরে যদি এই সরকার যে কোনো কারণে হোক, আমেরিকার চাপে হোক, তারপর ভারতের চাপে হোক, কিংবা নিজেদের কোনো যাকে বলা হয় গোপন চুক্তি হোক বা সমঝোতা হোক, কিংবা আওয়ামী লীগ সরকারের যে সকল সাবেক আমলা কামলারা এখন সেনাবাহিনী থেকে শুরু করে সব জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদের কারণে হোক, মানে যে কোনো কারণে হোক, এরা যদি এই মুহূর্তে একটা নির্বাচন দেয় খুব দ্রুত 6 মাস পরে, 1 বছর পরে, কিংবা 2 বছর পরে, এবং সেখানে আওয়ামী লীগকে যদি অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়, কোনো শেক লাগবে না, কিছু লাগবে না, খালি নৌকায় থাকবে, আর ধরে ধরে সেই নৌকাতে খালি অন্য দলের লোক ঢুকিয়ে দেবে বা সাধারণ মানুষ ঢুকিয়ে দেবে। এমনকি ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের ম্যানেজারদেরকে যদি নৌকায় মনোনয়ন দেওয়া হয়, অবিশ্বাস্য ফলাফল আসবে এবং বিএনপির চরম ভরাডুবি হবে, জামাতের চরম ভরাডুবি হবে। এবং এই জিনিসগুলো রাজনৈতিক দলগুলো বুঝতে পেরেছে এবং বুঝতে পারার কারণেই তারা খুব দ্রুত একটা নির্বাচন চাচ্ছিল এবং পরিস্থিতির উন্নয়ন চাচ্ছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন সময় তার কথাবার্তাতে যেটা হচ্ছে সেটা ধরি মাছ নাসুই পানি, ডান দিকে যাব না বাম দিকে যাব, কি বলবো কিছুই বোঝা যাচ্ছিল না। অনেকটা চোখ টেরা প্রকৃতির। আপনি চোখ টেরা মানুষ যখন আপনার গোলকিপার হয়, তারপরে কিংবা চোখ টেরা মানুষ যখন ফুটবল খেলতে যায়, ধরুন মেসি যদি চোখ টেরা হয়, সেক্ষেত্রে তার চোখের আই কন্ট্যাক্টের মানে চোখের সঙ্গে চোখ মিলিয়ে গোলকিপার যদি বল ধরার চেষ্টা করে, তার তো সর্বনাশ হয়ে যাবে। তো এই জন্য পরে আমরা এই যে চোখ টেরা বা বাঁকা চোখ, কানা চোখ, এই জিনিসগুলো খুব যাকে বলা হয় ভয়াবহ মনে করি। এখন এই যে সরকারের যারা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা যারা আছেন, সকলেই এরকম বাঁকা চোখে, বাঁকা মুখে, বাঁকা বাঁশির সুরে যে ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলছেন, তা রাজনৈতিক দলগুলো বুঝতে পারছেন না। তারা কনফিউজড এবং তারা ক্রমশ ধৈর্য হারিয়ে ফেলেছেন। তো এর ফলে কি হচ্ছে, সামাজিক যে অস্থিরতা, সেই অস্থিরতা প্রবলভাবে বেড়ে যাচ্ছে। এবং এই যে সামাজিক অস্থিরতা বেড়ে যাচ্ছে, রাজনৈতিক দলগুলো দুরবস্থার মধ্যে পড়েছে, রাষ্ট্র রীতিমতো হুমকির মধ্যে পড়েছে, জনগণের জীবনের দুর্ভোগ এবং দুর্দশা সীমাহীন অবস্থায় পৌঁছে গেছে। এটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় থাকার জন্য নিয়ামক। অর্থাৎ এরকম যখন বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়, তখন মানুষ যার যার অবস্থা নিয়ে ব্যস্ত থাকে। ধরুন আপনার পেট খারাপ করছে, আপনার সামনে যদি 3টা গোকরা সাপও দাঁড়িয়ে থাকে, আপনার যদি ডায়রিয়া হয়ে যায়, আপনার কিন্তু খেয়াল থাকবে না গোকরা সাপ সামনে আছে কোনো অবস্থাতেই। বা ধরুন আপনার সামনে আজরাইল দাঁড়িয়ে আছে, হঠাৎ করে পেট ব্যথা শুরু হয়েছে, আপনি সেই আজরাইলের যে 32 পাটি দাঁত, কিংবা সে যে বিশাল অগ্নিমূর্তি ধারণ করে আপনার সামনে দাঁড়িয়ে আছে, ওদিকে আপনার খেয়াল করার সুযোগ হবে না। তো এইরকম মানুষের যে শারীরিক বেদনা, মানসিক বেদনা, অভাব, অভিযোগ যখন প্রবল আকার ধারণ করে, কে ডক্টর ইউনূস, কে প্রধানমন্ত্রী, দেশ কোথায় গেল, এসব চিন্তা না করে যার যার মতো করে চিন্তা করতে থাকে। ফলে দেখবেন যেখানে দুর্ভিক্ষ হয়েছে, যেখানে গৃহযুদ্ধ হয়েছে, যেখানে যুদ্ধ হয়েছে, সেই জায়গাগুলোতে সাধারণত সরকার পরিবর্তন হয় না। সেখানে মাঝে মধ্যে সামরিক বাহিনীর মধ্যে কূ হয় এবং ক্ষমতার পট পরিবর্তন হয় কেন্দ্রে, কিন্তু আলটিমেটলি ক্ষমতার যারা নিয়ামক অর্থাৎ আমলাতন্ত্র, তারা কিন্তু খুব মজার মধ্যে থাকে। তো এখন যে দুর্বল অবস্থা, এখানে সামরিক বেসামরিক আমলাতন্ত্র তারা খুব আনন্দে আছে, ভীষণ রকম আনন্দে আছে। দেশ যেভাবেই যাক না কেন, এখানে উন্নয়ন হলো না, রাস্তাঘাট ভেঙে গেল, কিন্তু তাদের যে এই বিশাল 18 কোটি মানুষের উপর ভর করে এই 20 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদের বেতন ভাতার কোনো অসুবিধা হবে না। আমাদের সমস্যা হবে কিন্তু তাদের সমস্যা হবে না। কিন্তু রাজনৈতিক সরকারের অধীন থাকতে গেলে তাদের যে সকল বিপদ বিপত্তি, কমান্ড ফলো করতে হয়, অনেক দায়বদ্ধতার মধ্যে তাদের থাকতে হয়, বকা খেতে হয়, জখা খেতে হয়। একজন ডিসি, একজন বিভাগীয় কমিশনার, কিংবা ধরুন একজন সচিব, একজন ওরকম ব্যক্তিত্বের মাননীয় সংসদ সদস্য, তার সামনে তিনি দাঁড়াতেও পারেন না। একজন মেজর জেনারেল, এমনকি সেনাবাহিনী প্রধান, অন্য সময়টাতে তার যে দাপট, কিন্তু যখন রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকে, তখন একজন সংসদ সদস্য, একজন মন্ত্রী,
তাদের সামনে তারা ওইরকমভাবে ইংরেজিতে কথা বলা, লাঠি নিয়ে ঘোরাফেরা করা, ভুং ভাং করা, এই জিনিসগুলো সম্ভব হয় না। যেটি এখন রীতিমতো মানে কি বলবো, তারা রাজত্ব যেভাবে করছেন, এটা যদি প্রলম্বিত হয় তাতে অসুবিধাটা কি? তো সেই কারণে কি হচ্ছে, এই ক্ষমতায় যারা সামনে আছে, দে আর জাস্ট 11 মানে 23-24 জন লোক, কিন্তু এর পেছনে তো 20 লাখ লোকের একটা সংগঠন আছে, সরকারি আমলারা, দেশের বাইরের বিভিন্ন পক্ষ আছে। তো তারা চাচ্ছে যে এইভাবেই আসলে চলতে থাকুক, এটি নিয়ম, সারা দুনিয়াতে এইভাবেই চলে। এবং এর মধ্যে থেকে বের হয়ে আসার জন্য যদি আপনার যোগ্যতা থেকে, নেতৃত্বের প্রজ্ঞা থেকে, রাজনৈতিক প্রজ্ঞা থাকে, তাহলে এর মধ্যে থেকে মানুষ তার যে কাঙ্ক্ষিত বিজয়, এটা সে কিন্তু ছিনিয়ে নিয়ে আসে। তো যেটা বলছিলাম, এই নির্বাচন নিয়ে, তারপরে নির্বাচন সময় নিয়ে, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকাল নিয়ে